রাজ্য কেউ ও? দাদিজানের প্রশ্ন নির্লিপ্ত চোখে উত্তর দেয়। আমার সহধর্মিণী, আমার প্রাসাদের বউরানী। এবার যেন নূরজাহান নিজেকে ধরে রাখতে পারল না, কিছুটা চিল্লিয়ে বলে উঠল। বউরানী মানে কি রাজ্য? ডোন্ট শাউট। আমার বউয়ের ঘুম ভাঙলে ওটা আমি ভালো চোখে দেখবো না ফুপুজান। বলেই নির্লিপ্ত পায়ে প্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকে। রাস্তার দুই ধারে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো বুঝে উঠতে পারছে না কি করবে। তখনই এশানের পেছন থেকে রুহুল মেয়েগুলোর উদ্দেশ্যে চুটকি বাজে ফুল ছিটানোর জন্য আদেশ করলো। আদেশ পাওয়া মাত্র মেয়েগুলো ফুল ছিটিয়ে দেওয়ার শুরু করে। মনে হচ্ছে আকাশ থেকে রক্ত লাল গোলাপের বন্যা বয়ে যাচ্ছে। পায়ের নিচে লাল গালিচা পুরোটাই লাল গোলাপের পাপড়ি দিয়ে ঠেকে গেছে। এশানে এমন অ্যাটিটিউডে নূরজাহান সহ সবাই ভরকে যায়। একে একে বাহিরের লোক ব্যতীত প্রাসাদের সবাই ভেতরে যেতেই লাগে। যাওয়ার সময় নূরজাহানের মাথার উপরে ফুলের পাপড়িগুলো পড়তে আশেপাশে মেয়েগুলোর দিকে অগ্নিদৃষ্টি মেলে ধরে, ফলে আর কারো সাহস হয় না ফুল ছিটানোর। এদিকে সবকিছু দেখে প্রাচীর মাথায় হাত। এগুলো কি হচ্ছে তার সাথে? চাচি মা যদি জানেন নিশ্চিত কিয়ামতই বাঁচিয়ে দেবেন, কারণ সে মূলত মিথ্যে বলে নিধিকে এখানে নিয়ে এসেছিল। এ বিষয়ে তাকে ভয় পাওয়ার কারণ হলো প্রাচী শুনেছে এই এলাকার আশেপাশে নিধির নানু বাড়ি। বিশেষ অজানা কারণে এদিকটা উনি আসেন না। নিধির অনেক দিনের শখ ছিল নিজের নানু বাড়ি ঘুরে দেখবে, কিন্তু সেটা কিছুতেই হয়ে উঠছিলই না। হঠাৎ করেই প্রাচীর ভার্সিটি থেকে রিসার্চের ভেন্যু এখানে ঠিক হলো। নিধি জানার পর থেকে জেদ ধরে বসে রইল এখানে আসবে, কিন্তু চাচি আম্মাকে কিভাবে রাজি করাবে প্রাচী? হবু শাশুড়িকে সে বড্ড বেশি ভয় পায়। আবার এদিকে আদরের হবু ননদির আবদার, সেটাও তো ফেলার উপায় নেই। তাই চাচি আম্মা আর চাচুকে সে অন্য একটা জায়গায় রিসার্চের কথা বলে নিধিকে এখানে নিয়ে এসেছে। বুদ্ধিটা অবশ্য নিধি দিয়েছিল, কিন্তু বাস্তবায়ন তো সে নিজেই করেছে। একে তো মিথ্যে বলে নিধিকে নিয়ে এসেছে, আবার এখন শুনছে নিধি নাকি জমিদার খান বাহাদুরের বিয়ে করা বউ। কোথা দিয়ে কি হলো এগুলো? বাসায় কি জবাব দিবে সে? প্রাচীর দিকে লাল চোখে তাকিয়ে আছে সাদমান। ছোট থেকে যা চেয়েছে তাই পেয়েছে। সে চেয়েছে কিন্তু পায়নি এমন কোনো ইতিহাস সাদমানের নেই। ছোট থেকে চকলেট বয় হিসেবে খুবই ভালো খ্যাতি ছিল তার। খুব সহজে যে কোনো মেয়েরাই তার দিকে আকৃষ্ট হতো, যার সবচেয়ে বড় প্রমাণ ইতি। কিন্তু তার তো কোনো মেয়ের প্রতি আগ্রহ জন্মায়নি এতদিন পর্যন্ত। সে এটা ভেবেই আসছে যে মেয়েরা শুভাকাঙ্ক্ষী পর্যন্তই ঠিক, ঘরের বউ নয়। মেয়েরা ঘরের বউ হলে যে তার পরিণাম কি হয় সেটা নিজের জন্মদাতা পিতাকে দেখেই বুঝেছে। তাই নিজের মা সহ পুরো নারী জাতির প্রতি এক আকাশ সমান পরিমাণ ঘৃণা তার। তাই তো নারীর প্রতি কোনো টান অনুভব করে না সে। কিন্তু আজ এক অষ্টাদশীর প্রতি যখন একটা মুগ্ধতা অনুভব করলো, ঠিক তখনই সে অন্যের হয়ে গেল, যার হাসিতে সাদমানের বুকের বাঁ পাশটা কেমন করে উঠেছিল, যাকে নিজের একান্তেই আপন নারী বানানোর অভিলাষ ছিল তার, যার হাসি দেখার জন্য কাছারি বাড়ির নিচতলা থেকে বারবার উকি দিত। জীবনের প্রথম বসন্ত এসেছিল এই অষ্টাদশী নামে সেই কন্যা। আজ জমিদার খান বাহাদুরের বউরানী, তাকে নিয়ে স্বপ্ন দেখা যে হারাম। এই যন্ত্রণা কিভাবে সামাল দিবে সাদমান? প্রিয় মানুষটা হারিয়ে গেলে বুঝি এতটাই কষ্ট লাগে? তাহলে কি বাবারও এমন লাগে? প্রতিটা সময়ে কি এমন লাগে বাবার? আর ইতি এই 7 বছরে কতটা কষ্ট পেয়েছে, ওরও কি এমনটাই লাগতো? মাথা কাজ করে না ওর। লাল হয়ে আসা চোখগুলোকে প্রাচীর থেকে লুকানোর চেষ্টায় সে ব্যর্থ হয়ে সেই জায়গায় ত্যাগ করে সাদমানের চলে যাওয়াতে প্রাচীর কোনো হেলদোল পাওয়া গেল না। পরিস্থিতি তার হাতের বাইরে। এখন বাসায় জানানো ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই তার। এর ফল যে তার জন্য ভালো খুব কিছু বই আনবে না সেটাও বুঝতে পারছে প্রাচীর। এশিয়ান হলরুমে পা বাড়াতে চন্দন আর বিভিন্ন ফুলের মিশ্র এক মিষ্টি সুগন্ধ নাকে এলো নিধির। ঘুমটা ক্রমশই হালকা থেকে হালকা হতে লাগলো। কিছু সেকেন্ডের ব্যবধানে ঘুমটা পুরোপুরি ভেঙে যায়। তীব্র সোনালি আলোতে চোখগুলো মেলে ধরতে কিছুটা কষ্ট হলেও সফল হয় নিধি। কৌতূহলী দৃষ্টিতে আশেপাশের সব কিছু পর্যবেক্ষণ করতে থাকে। বিশাল হলরুমের পুরোটাই লাল গালিচায় বিছানো। বিস্তৃত এক বিশাল সাদা লাল সিঁড়ি, যেটির ওপরে পাতা গাঢ়
মখমলের কার্পেট, যেন রক্তরাঙা কোনো রাজপথ। সিঁড়ির দুই পাশে সোনালি রেলিংয়ে খচিত রাজকীয় কারুকাজ আর ছকছকে ঝাড়বাতির আলোয় চারিদিকে সবটা ঝলমল করছে। হলরুমের মাঝখানে বিশাল সুসজ্জিত ঝাড়বাতি, যা পুরো হলরুমের হৃদয়। ঝাড়বাতি থেকে হাজারো আলো ছিটকে বেরোচ্ছে, প্রতিটি কাচের টুকরো যেন সূর্যলোককে জ্বলে উঠেছে। উঁচু ছাদ, দেয়ালে লাল মখমল পর্দা ও সোনালী অলংকার সব মিলিয়ে প্রমাণ করে দেয় জমিদার খান বাহাদুর অভিরুচি ছিল এক নৈসর্গিক সৌন্দর্যের চাহিদা। হল ঘরের মাঝখান দিয়ে বয়ে চলা সিঁড়ির উপরে বেলকুনির মতো একটা জায়গা আছে, যেখান থেকে জমিদারের পরিবারের সদস্যরা নিচে দাঁড়িয়ে থাকা অতিথিদের অভ্যর্থনা জানাতেন বলেই মনে হয়। সবকিছু এত গোছানো আর পরিপাটি দেখে নিজের বর্তমান অবস্থান ভুলে যায় নিধি। মাথা ঘুরিয়ে উপরের দিকে তাকাতে দেখে ছাদের সোনালী অলঙ্করণ, দেয়ালে খোদাই ও প্রতিটি দণ্ডায়মান ঝাড়বাতিতে রাজকীয় সৌন্দর্যের ছাপ, এবং এ যেন সময়কে থামিয়ে রাখা এক বিশাল স্বপ্নময় ভবন। এই আধুনিক যুগে এসেও এমন এক ভিন্টেজ টাইপের স্থাপত্যের সাথে নিধির পরিচয় হবে সেটা ভাবতেও পারেনি সে। পুরো প্রাসাদটা যেন মধ্যযুগীয় শিল্পের আদলে করা। ওয়েলকাম টু মাই কিংডম, বৌরানী। হঠাৎ এশনের ভয়েসে ধ্যান ভাঙে নিধির। তাকিয়ে দেখে সে এশনের কোলে এশনকে এতটা কাছ থেকে দেখে কিছুটা ইতস্তত বোধ করে নেমে যাওয়ার চেষ্টা চালায়। রিল্যাক্স লিটল ডল, তুমি তোমার স্বামীর কোলে আছো। প্লিজ নামিয়ে দিন। সহ্য করে বলে ওঠে নিধি। সারা রাস্তা তো কোলের ভিতরে ভালোই আরাম করে ঘুমালে, আর এখন নামতে চেয়েছো? স্বার্থপর নারী। নিধি অবাক হয়ে যায়। সারা রাস্তা কই ঘুমালো সে? এই তো যমুনা সেতুতে যখন ছিল তখন তার পা ব্যথা ছিল, হঠাৎই ঘুমিয়ে গিয়েছিল। কই, সে তো সিটেই ঘুমিয়েছিল। আর উনি কিনা বলছে সারা রাস্তা তার কোলের ভেতরে ঘুমিয়েছি। ছি ছি ছি, লোকটা এত মিথ্যুক কেন? ওকে রাজ্য, পরিচয় কি? সদর দরজা থেকে তাতে জানে কঠিন আওয়াজ পায় এশরান। পেছন ফিরে ঘুরে যায়, তাকে দেখে নূরজাহান, রুহুল, আকবর চাচা, খোশবাবু, প্রভা আর চমচম দাঁড়িয়ে আছে। এতগুলো মানুষের সামনে নিধিকে এইভাবে কোলে নিয়ে থাকায় অনেকটাই অপ্রস্তুত হয়ে পড়ে। নামার জন্য জোরদার চেষ্টা চালায়। নিধির এত নড়াচড়া থেকে এশরান রাগে এক ধমক দিয়ে বলে, হোয়াটস রং রবিশ, ক্যান ইউ বি কোয়াইট? এশরানের সাথে দেখা হওয়ার পর থেকে একটার পর একটা ধমক খেয়ে যাচ্ছে নিধি। কোনটার চাইতে কোনোটা কম না, তবে আজকের সবগুলোর চেয়ে এটা একটু বেশি উন্নত রকমের ধমক। না মানে একটু বেশি ভয়ঙ্কর ছিল আর কি। তার উপরে এতগুলো অচেনা মানুষের সামনে লজ্জা মাথা কাটা যাচ্ছে তার। এশান কিছু নিধির দিকে তাকিয়ে থেকে আবারও দাদিজানের দিকে চোখ ফেরায়, বিরস মুখে বলে, বুসরা, ওর নাম বুসরা, আর ওর একমাত্র পরিচয় সে আমার বৌরানী। এশরান, যাকে তাকে তুমি এভাবে বউ করতে পারো না। হঠাৎই সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে উঠছে আবার বাবা মকবুল সাহেব। আমি কি করতে পারবো আর না পারবো সেটা কি এখন আপনি ঠিক করে দেবেন ফুপাজান? জবাবে এশান বলে উঠছে। অপমানে মকবুল সাহেবের মুখ থমথমে হয়ে গেল, নিজের চুলগুলো খোপা করতে করতে। নূরজাহান আদরে কণ্ঠে বলে উঠছে, ইশরান, জান বাচ্চা আমার, সত্যি করে বলো তো বাবা, এই মেয়েটা কে? মানে কি ফুপাজান? আমি মিথ্যা বলি? বারবার বলছে ও আমার বৌরানী। রাজ্য, হঠাৎ তোমার এভাবে বিয়ে করার মানে কি? এশান এবার নিধিকে আহত করে নামিয়ে দিতে দিতে কিছুটা অবাক হয়ে বলে, মানে কি হবে দাদিজান? আপনার সাথে আমার কথা হয়েছিল, পবিত্র হৃদয় পেলে বৌরানী করে আনবো। আপনার তো খুশি হওয়ার কথা দাদিজান। খুশি হব আমি? আমাকে খুশি হতে বলছো জমিদার সাহেব? আজকে আপনার বিয়ে, আর এখন কিনা যাকে তাকে এনে বলছেন ও আপনার বৌরানী, আর সেটা আমি মেনে নেব? নিধিকে যাকে তাকে মেয়ে বলার বিষয়টা এশানের গায়ে লাগে। রাগে কান লাল হয়ে আসে তার। পাশে থাকা দণ্ডায়মান একটা ভারী ঝাড়বাতি তুলে মেঝেতে আছাড় মারতে মারতেই বলে, দাদিজান প্লিজ, ও আমার বউ, ওকে নিয়ে বাজে কথা বলাটা আমি মোটেও সহ্য করব না। তাহলে আভার কি হবে ইশরান? আবার প্রসঙ্গ শুনে এশান কিছুটা অবাক হয়।
এখানে আভার কথা কেন আসছে ভেবে পায় না সে। ফ্রিকুচকে নুরজানের দিকে তাকিয়ে বলে, মানে? মানে আপনি জানেন না? আজ আমার মেয়ের সাথে আপনার বিয়ে, আর এখন আপনি এই মেয়েকে এনে বলছেন সে আপনার বউ রানী। এর উত্তর কি দেবেন খান বাহাদুর? শেষের কথাটা অনেকটাই কটাক্ষ করে বলেন মকবুল সাহেব। আভা আর তার বিয়ে শুনে অবাকের দ্বার প্রান্তে পৌঁছে যায় এশরান। কই, সে তো এর কিছুই জানে না। প্রশ্নবিদ্ধ চোখে দাদিজানের দিকে তাকিয়ে বলে, দাদিজান, তাহলে আজ মহলের এত আয়োজনের কারণ কি এটাই? কই, আমাকে তো কে কিছু বলেনি। শেষের কথা বলতে বলতে রুহুলের দিকে রাগী চোখে তাকায় এশরান। ফলশ্রুতিতে রুহুল নিজেও ভাবাচাকাই খেয়ে যায়, কারণ সে জানতো দাদিজান তাকে বিয়ের বিষয়ে জানিয়েছে, তাই আর এটা নিয়ে সে কথা তোলেনি। আর তাছাড়াও এই দুদিনে এশরানের সাথে কথাও সেরকম একটা হয়ে ওঠেনি। কল দিলেও বেশিরভাগ সময়টাতে ফোন বন্ধই থাকতো অথবা কল রিসিভই করতো না সে। রাজ্য, তুমি আমাকে সেদিন তোমার বিয়ের জন্য তোমার ইচ্ছা মতো আয়োজন করার ব্যাপারে সম্মতি জানিয়েছিলে। আমি সেই প্রেক্ষিতে তোমাকে আর দ্বিতীয়বার এ বিষয়ে কিছু বলিনি। দাদিজান, আপনি এইভাবে এত বড় একটা ডিসিশন নিলেন কোন প্রেক্ষিতে? কারণ সেদিন গিয়াস এসে তোমার বিয়ে নিয়ে যা তা বলে গিয়েছে, যেটা আমার সহ্য হয়নি। আর তাছাড়া নূরজাহান আর জামাই রাজ যখন এসেছেন, তাই আমিও ভাবলাম শুভ কাজটা সেরে ফেলি। দাদিজানের এমন উত্তরে হতাশ হয়। নিজের অভ্যাস মতো বাম হাত দিয়ে ঘাড়ে কিছুটা সময় নিয়ে মাসাজ করতে থাকে। ছোট্ট একটা নিঃশ্বাস টানলো গা ছাড়া ভাব নিয়ে বলে, এর জন্য আমি দায়ী না দাদিজান। আমার বিয়ে হয়ে গেছে, তাই আপনি যে বিয়ের আয়োজন করছেন তা সফল হচ্ছে না। এত এত কাহিনী সবটা নিধির মাথার উপর দিয়ে যাচ্ছে। নিজেকে কেমন যেন এই সব কিছুর মধ্যে খাপ ছাড়া লাগছে। আর ওনাদের দাদিজান কি বললেন? গিয়াস আকন্দ মানে নিধির নানু এখানে এসে আবার ওনার বিয়ে নিয়ে কি এমন বলে গেল আবার, যার প্রেক্ষিতে উনি জমিদার সাহেবের বিয়ে পর্যন্ত দিতে চাচ্ছেন। পুরো হল জুড়ে সবার মাঝে এত এত প্রশ্ন, তবে সকল কিছুকে ছাপিয়ে প্রভার চোখ যায় নিধির উপরে। তাহলে এই সেই নিধি, প্রাচী আপুর কাজিন, সেদিন হারিয়ে গিয়েছিল আর এখন ভাইজানের বউ, আর আমার আপার স্বপ্নভঙ্গের কারণ। হাতে মুঠো পাকিয়ে নেয় প্রভা, আশেপাশে খেয়াল করে, আবার কোনো চিহ্ন নেই। তাহলে আপা কই? ভাইজান বিয়ে করে এনেছেন, এটা শুনে কি আবার উল্টোপাল্টা কোনো কিছু করছে না তো? ভয়ে বুক কেঁপে উঠছে প্রভার। হল রুমে থাকা উপস্থিত সকলকে উপেক্ষা করে এক দৌড়ে চলে যায় দোতলার পূর্বের কামরার দিকে। এসে দেখে কামরার দরজা বন্ধ। আরো একবার ভয় ঢুকে যায় নিজের মনের মধ্যে। ততক্ষণে চমচমে এসে পৌঁছে যায় সেখানে। দুজন দুজনের মুখের দিকে তাকায়, কেউ কারোর সাথে কথা বলছে না, কিন্তু চোখে চোখে তাদের সমান পরিমাণ ভয় ভয় আর উদ্বেগ। প্রভা দরজাটি বারবার ধাক্কা দেয়। আপা, আপারে দরজা খোল। দেখ আপা, এমন কিছু করিস না, তোর কিছু হয়ে গেলে আম্মাজান বাঁচবেন না। প্রভার সাথে তাল মিলিয়ে ছমছম বলেছে, ও আভারানী, দরজা খোলো, দেখো এমন কিছু করো না। দরজার এপাশ থেকে শুধুমাত্র প্রভার অস্পষ্ট চিৎকার ভেসে আসছে। এদিকটা বারান্দা দাঁড়িয়ে আছে আভা, সামনে বিশাল পুকুর যাতে লাল ছাপলা ফুটে আছে। পুকুর ঘাটে রাজহাঁসগুলো চুপচাপ শুয়ে আছে। সবটা কি সুন্দর নীরবতা। কিছুক্ষণ আগে যখন শুনেছে এসব প্রাসাদে পেয়েছে, তখনই আবার বুক ধক করে উঠছে। সবাই প্রাসাদের বাইরে গেলেও লজ্জায় আবার সেখানে যেতে পারেনি, তাই তো সেই কখন থেকে দরজা খিল এঁটে বসে আছে সে। এই তো আর কিছুক্ষণ, তারপরে তো সে হবে তার বউরানী। ছোটবেলা থেকে যার বউ হওয়ার স্বপ্ন দেখে এসেছে সে, আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। যার অপেক্ষায় জীবনে 24টা বসন্ত পাড়ি দিয়েছে, আজ তাকে দিয়ে এই বসন্তের শুভযাত্রা শুরু করবে। ভাবতে পুনরায় লজ্জায় আবার গা লাল হয়ে যায়। আবারও মন দেয় পুকুরে পাড়ে থাকা রাজহাঁসের দিকে, কিন্তু সেই মনোযোগটা ক্ষণস্থায়ী। কারণ প্রভা আর চমচমের দরজা ধাক্কানোর শব্দে আবার টনক টরে বুকের মাঝে থুপ করে উঠে। তাহলে কি সব আয়োজন ঠিকঠাক? কাজে কি এসে গেছে? তাহলে এইটাই কি সেই মাহেন্দ্র খন? পেছনে ছড়িয়ে থাকা বিশাল আঁচলটাকে কোনো মতে সরিয়ে তীব্র উন্মাদনা নিয়ে এগিয়ে যায় দরজার দিকে। কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে প্রভার দিকে তাকাতেই অবাক হয়ে যায় আভা। এভাবে কান্না কেন করছিস? আমার বিয়ে তো হচ্ছে, মরে তো যাচ্ছি না, তাই না?
বোনের এমন কথা এক ঝটকা খায় প্রভা। তাহলে কি এতক্ষণের কোনো কাহিনী আপা জানে না? চমচম কথার ভাষা হারিয়ে ফেলে, ফ্যালফ্যাল করে দৃষ্টিতে আবার দিকে তাকিয়ে রয়। কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না সে। ওদের সকল নীরবতাকে উপেক্ষা করে আভা মুখে একটা লাজুকতা নিয়ে আবার বলে, উনি এসেছেন, কাজী সাহেবও সবকিছু ঠিকঠাক করেছেন প্রভা? কোনো জবাব নেই প্রভার। কান্না ভরা দৃষ্টিতে বোনের খুশিটা দেখে যাচ্ছে সে। যা কিছু সবই তো ক্ষণস্থায়ী, কিন্তু যখন আসল সত্যিটা জানতে পারবে তখন পরিস্থিতি কেমনি দাঁড়াবে। প্রভার কোনো জবাব না পেয়ে আভা কিছুটা বিরক্ত হয়। চমচম আর প্রভাকে ঠেলে দিয়ে হলরুমের বারান্দার সামনে এসে দাঁড়ায় তার প্রিয় ঈশানকে দেখার জন্য। বড় খামের আড়াল থেকে নিচের দিকে তাকাতেই দেখতে পায় ঈশানকে। বড় বড় চোখে তাকায় আভা। মনে হচ্ছে কত যুগ পরে দেখছে ঈশানকে, কিন্তু এ কি সবার মুখ এমন থমথমে হয়ে গেছে কেন? কি আরেকটু ভালো করে খেয়াল করে দেখে ঈশানের পাশে একটা মেয়ে মেরুন রঙের চুড়িদার পরে দাঁড়িয়ে আছে। পেছন থেকে মেয়েটার মুখ বোঝা যাচ্ছে না, মনেও হচ্ছে না যে একে কখনো এর আগে দেখেছে কিনা। হবে হয়তো কোনো অতিথি, কিন্তু কিছুক্ষণ আগে হল জুড়ে এত লোকজন ছিল, এখন সবাই কোথায়? আশপাশটা সব কিছু চিরুনি তল্লাশি করতে থাকে আভা। হঠাৎ আভাকে চমকে দিয়ে এশান মেয়েটির হাত ধরে নিজের বুকের কাছে টেনে নিয়ে চিৎকার করে বলে উঠছে, আমি জমিদার আশ্রন ইলহান খান বাহাদুর। এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি যে আমার বাহাদুরে আবদ্ধ থাকা মেয়েটি আমার জীবনের প্রথম এবং শেষ নারী, আমার বউ রানী। আমার সমস্ত জীবনের অর্জিত সকল ধন সম্পদ আর প্রতিপত্তির সাথে ওকে জড়িয়ে দিলাম। আপনার উপস্থিত সবাই শুনে রাখুন, আমার বউ রানীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তার সাথে স্বয়ং জমিদার আশ্রন খান যুদ্ধ ঘোষণা করবে। এশানের মুখ থেকে এইসব কথা শুনে আবার মাথা চক্কর কাছে। এ কি বলছে সে? বুড়ানি মানে? আজ তো আবার সাথে এশানের বিয়ে হওয়ার কথা। এই মেয়েটা কিভাবে এশান ভাইজানের বৌরানি হয়? মনে কুড়াচ্ছে, হাত পা কাঁপতে থাকে তার। কাঁপা কাঁপা হাত নিয়ে বারান্দার রেলিং এর কাঠটি শক্ত করে ধরে আভা। হঠাৎই পেছন থেকে প্রভাব বলে উঠছে, ভাইজান বিয়ে করে এনেছেন আপা? যে কথাটা আভা আর নিতেই পারলো না। এই মুহূর্তে ছোট বোনের গালে টাস করে চড়ি লাগিয়ে দেয় আভা। তবে একটা চর লাগিয়ে ক্ষান্ত হয় না সে, পরপরই কয়েকটা চর লাগিয়ে বলে, তুই যা বলছিস তা কি ভেবে বলছিস প্রভা? জানিস এই মিথ্যার পরিণাম কি হতে পারে? আমি যখন বৌরানী হব তোকে এই মিথ্যার দায়ে এই মহলে আসা নিষিদ্ধ করে দেব, এই আমি বলে দিলাম। বলে প্রভাকে আবারও মারতে শুরু করে আভা, যেটা আর সহ্য করতে না পেরে প্রভা ওকে ধাক্কা দেয়। রাগেই বলে হচ্ছে, তুমি বেশি অহংকার করছিলে না? বৌরানী হবে বৌরানী হবে, আর তোমার অহংকারের পতন হয়েছে আজ। চেয়ে দেখো, ওটা এশরান ভাইজানের বউ, মানে বৌরানী। তোমার কপালে আজ বৌরানী হওয়া হলো না, বুঝলে আপা? তোমার জন্য আফসোস হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। বলে আভাকে পাশ কাটিয়ে যায় প্রভা। প্রভার শেষ কথার কানে বেজে যাচ্ছে আভার। ও কি বলে গেল এগুলো? না, এ হতে পারে না। না, আমার জায়গায় অন্য কেউ আসবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি কিভাবে সহ্য করব? বলে এক দৌড়ে সিঁড়ি দিয়ে হল ঘরের রুমের দিকে নামতে থাকে। আবার চিৎকারে হল রুমের উপস্থিত সবাই সিঁড়ির দিকে তাকিয়ে দেখে আবার শাড়ির লম্বা আঁচল পুরো সিঁড়ি জুড়ে হাওয়ায় উঠছে। সযত্নে বাধাই করা খোপা শ্রীহীন হয়ে গেছে এক নিমিষে। সিঁড়ির শেষ ধাপ পেরিয়ে এশানের কাছে যেতে হঠাৎ করে সে ফেলে দেওয়া ঝাড়বাতির সাথে হোঁচট খেয়ে পড়ে যায় নিধির পায়ের কাছে। আঁতকে উঠে নিধি সহ উপস্থিত সবাই। শুধু ব্যতিক্রম হয় এশানের কাছে। প্যান্টের পকেটে হাত দিয়ে সবটা ঠান্ডা চোখে পর্যবেক্ষণ করছে সে। ঘটে যাওয়া ঘটনার প্রতি খুশি নাকি রাগী বোঝা যাচ্ছে না। এদিকে নিজের পায়ের কাছে এভাবে হঠাৎ কারো আগমনে ভাবাচাকায় খেয়ে যায় নিধি। আবার কাছ থেকে নিজের দুপা পিছিয়ে নিয়ে যায় সে। কার্পেটের উপর থেকে মাথা তুলে নিধির দিকে চোখ মেলে তাকায় আভা। দেখতে পায় দুধ সাদা গায়ের রং মিচি, চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। চুলগুলো হলঘরে রুমে ফ্যানের বাতাসে হালকাভাবে দুলে যাচ্ছে। মজার ব্যাপার হলো এতক্ষণের ঘটনাতে মেয়েটিকে এক বিন্দু পরিমাণও ছাড়েনি এশরান। মেয়েটিকে এখনো তার বাহুডোরে জড়িয়ে রেখেছে। কৌতূহল হয়ে এশরানের মুখের দিকে তাকায় আভা।
ওকে দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। এমন ভাবে আভার দিকে তাকিয়ে আছে যেন পায়ের নিচে কোনো এক অপরিচিত মানুষকে দেখতে পাচ্ছে। ঈশানকে দেখে আভা যেন আরো এক দফা বৈদ্যুতিক শকই খেল, কারণ সে কত বছর আগে তার শখের পুরুষকে দেখেছে। আভা আবেগ আশ্রে পড়তে যায় ঈশানের হাতের মুঠোয়, যা দেখে তড়িৎ বেগে নিজের হাত সরিয়ে নেয়। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটেছিল যে উপস্থিত সকলে বিষয়টি বুঝতে খানিকটা সময় লাগে। মেয়েকে মাটিতে পড়ে থাকতে দেখে মকবুল হোসেন তাড়াহুড়ো করে আভাকে তুলে নেয়, কিন্তু আবার সেদিকে কোনো ধ্যান নেই। বিমোহিত নয়নে ঈশানের দিকে তাকিয়ে বলে, কেমন আছেন ভাইজান? আপনার সাথে এই মেয়েটিকে একটু আগে যে বললেন ও আপনার বউরানী না কি যেন, এটা সত্যি ছিল না তাই না ভাইজান? বলেই সেদিকে পা বাড়াতে যায় আভা। পেছন থেকে ধরে ফেলে মকবুল হোসেন, কারণ সে জানে মেয়ে এখন কোনো প্রকারের সেন্সের ভেতরে নেই। আবার পাগলামিতে ঈশান বিরক্ত হয়ে মুর্শিদার দিকে তাকিয়ে বলে, দাদিজান, আমরা রুমে যাচ্ছি, আমাদের রেস্ট প্রয়োজন। আই হোপ কি আমাদের ডিস্টার্ব করবে না। বলে নিধির হাত ধরে হল রুমের সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যায়। নিজেও বাধ্য মেয়ের মতো চুপচাপ সেদিকে চলে যায়, কারণ সে বুঝে গেছে ওই মেয়েটির সাথে জমিদার সাহেবের আজ বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তাদের বিয়ে হওয়ায় সেটা এখন আর সম্ভব হবে না। এখানের প্রতিটি মানুষই রাগ আর জৌলসে পরিপূর্ণ, যেটা তার মতো সাদামাটা মেয়ের সাথে যায় না। তবে একদিক থেকে ভালোই হয়েছে, সে নিজেও এই বিয়েটা মানে না, আবার জমিদার সাহেবের পরিবারও কেউ মানে না। এই একটু বুদ্ধি খাটালেই মুক্তি পাবে সে, তাই যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। ওরা চলে যাওয়ার পরে আবার আর্তনাদ আরো বেড়ে যায়। ঈশান তাকে অবজ্ঞা করলো, কেন করলো? যার সাথে আজ তার বিয়ে হওয়ার কথা, বৌরানী হওয়ার কথা, সে জায়গায় অন্য নারীর আগমন এ যেন শেষ রাতে দুঃস্বপ্নের চেয়েও বেশি ভয়ঙ্কর। আবার ছুটে যায় মুর্শিদার দিকে, অশ্রুমাখা মুখে বলে উঠছে, নানি যান, এটা কি হলো? আমার জায়গায় কে এই নারী? এমনটা তো হওয়ার কথা ছিল না। আজকে তো ভাইজানের বাহুডোরে আমার থাকার কথা ছিল তাই না? মুর্শিদা বলে মুর্শিদার কাছে গিয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে, যে চিৎকারে পুরো হল রুমের প্রতিধ্বনি খেলে যায়। আজ এর প্রতিউত্তর কি দিবেন বেগম রানী? মুর্শিদা খান নিজের আদরের বড় নাতনির মুখে হাসি ফোটাতে গিয়ে এ কেমন দুঃখ দিলেন তিনি? এই বলে মাসুল কিভাবে শুধাবেন জানা নেই তার। নূরজাহান খান এসে মেয়েকে জড়িয়ে নেয় বুকের সাথে, পাথরের মতো কঠিন হয়ে রয়েছে তার মুখমণ্ডল। নিজেকে নিজেই প্রশ্ন করে নিজের বড় মেয়ের সাথে এমন অবিচার কিভাবে মেনে নেবে সে। তারপর আবার ভাবে, এখানে কাকে দোষারোপ করব? নিজের মাকে, নাকি নিজের প্রাণের চেয়েও প্রিয় জান বাচ্চা ইশরানকে, নাকি নিজের মেয়ের ভাগ্যকে? বিচক্ষণ বুদ্ধি সম্পূর্ণ নূরজাহানও আজ যেন ভাবাচাকায় খেয়ে গেছেন। মেয়েকে কি বলে সান্ত্বনার বুলি আওড়াবেন তিনি? উত্তর জানা নেই তার। তারপরও শুকিয়ে যাওয়া গলায় বলে উঠছেন, শান্ত হও আভা, জীবন নামক নৌকা কোথায় এসে দাঁড়াবে তা কোনো আগাম বার্তা থাকে না মা। পরিস্থিতির জটিলতার কারণে অনেক সময় বহু সাধনার জিনিসকেও হারিয়ে ফেলতে হয়। আবার দেখা যায় যে জিনিসটা আমরা কখনো আশাই করিনি তা আমাদের দরজায় করা নাড়ে। তুমি যতই ক্ষমতাধর হও না কেন, জীবনের খেলার কাছে তুমি শিশু বাচ্চা মাত্র। আমাদের জীবন একই রকম, তাই এত ভেঙে পড়ো না মা। মায়ের কথা আভা নীরব হয়ে শুনতে থাকে। কথা শেষ হলেই বলে, আম্মা যান, এই সেই এরশান খান বাহাদুর, আর কেউ না জানো। আপনি তো জানেন, একমাত্র ওনার জন্যই আমার জীবনের 24টি বছর আমি শীতের রিক্ততায় কাটিয়েছি। নানি যান যেন আমাকে ওনার বউ করার জন্য সম্মতি জানায়, তার জন্য বিদেশে থেকেও বিদেশি কালচারে নিজের সত্তার সাথে জড়াইনি। আমি সেই আভা যে কিনা দিনের পর দিন ওনার অবহেলা পেয়েও তা গায়ে মাখিনি, কারণ আমার বিশ্বাস ছিল একদিন না একদিন উনি আমার হবেন। আর যখন আমি আমার প্রিয় পুরুষকে পেতে চেয়েছিলাম, এই তো আর কিছুটা সময় পরই তো উনি আমার হওয়ার কথা ছিল। সেখানে অন্য নারী কিভাবে আসে মা? ভাইজানের কামরায় আমার যাওয়ার কত শখ ছিল, কিন্তু যেতে পারিনি। আর আজ কিনা অন্য একটা মেয়ে এসে আমার এতদিনের পুষে রাখা শখ এক চুটকিতেই নিজ দায়িত্বে পূরণ করে দিল। যেখানে ওনার ছায়াকেও আমি স্পর্শ করার সুযোগ পেতাম না, সেখানে অন্য নারীকে তার বাহুডোরে আবদ্ধ করে বলে
সে তার বউরানী। আপনি বোঝেন আম্মাজান এটা কত কষ্টকর? কথাগুলো এক নিঃশ্বাসে বলে দম ছাড়ে আভা। হেঁচকি তুলে নূরজাহানের এক হাত নিজের বুকের বাঁ পাশে রেখে বলে, আম্মাজান, আমার বুকে কি পরিমাণের ব্যথা হচ্ছে সেটা আপনাকে বলে বোঝানোর মতো না। আমার দম বন্ধ হয়ে আসে, আমার তো আর সহ্য হচ্ছে না মা। শেষের কথা বলতে বলতে মাটিতে জ্ঞান হারায় আভা। নূরজাহান ধরে ফেলে রুহুলের উদ্দেশ্যেই করে বলে, রুহুল আভাকে ধরে পড়ে যাচ্ছে তো। আবাকে জ্ঞান হারাতে দেখে রুহুল ছুটে এসে ধরে নেয়, পাজা খুলে তুলে বলে। ফুফুজান, ওকে রুমে নিয়ে যাব। রুহুলের কথায় নূরজাহান সম্মতি জানায়, আবাকে রুমে নিয়ে যাওয়া হয়। হলরুমের সিঁড়ি পেরিয়ে ডান দিকের মোড় নেয় এশরান। বিশাল বেলকনি পেরিয়ে পা চালিয়ে নিজের কামরার দিকে এতক্ষণে আবার চিৎকার। কাঞ্চা তার ধরে এসেছে। তার সামনে কেউ এভাবে চিৎকার করলে খুব বিরক্ত লাগে তার। আজকে যদি সে বিবাহিত পুরুষ না হতো তাহলে নিশ্চয় আবার গালে কষে 2-4টা চড়ি লাগিয়ে ছাড়তো সে। বিবাহিত পুরুষে পরনারীর গায়ে হাত তোলা তার মতে মোচেও ভালো বিষয় না। এতক্ষণ সবার সামনে ফর্মালিটিস মেনটেন করেছে সে, কিন্তু এই মুহূর্তে সবার চোখের আড়ালে তারা। তাই এখন আর কোনো ফর্মালিটিস খাটানোর প্রয়োজন নেই তার। আজকে সবার অদ্ভুত আচরণেও সেও খানিকটা বিরক্ত। শার্টের গলার কাছে কিছুর পরেও কিন্তু নীতির হাত ছাড়েনি। এইদিকে ঈশ্বরের পায়ের সাথে তাল মিলাতে না পেরে বারবার হোঁচট খাচ্ছে নিধি। কিছুটা কপট রাগ দেখিয়ে বলে হচ্ছে, একটু ধীরে হাঁটতে পারেন না? সবকিছুতে এত তাড়া কেন আপনার? পা থমকে যায় ঈশ্বরের। নিধির দিকে চোখ ছোট ছোট করে তাকে বলে, ইউ সিরিয়াস? আমি সব বিষয়ে তাড়াহুড়ো করি? অফকোর্স। তা না হলে এইভাবে টেনে হিঁচড়ে নেওয়ার কি আছে? লিসেন, আমি যদি সত্যি সব কিছুতে তাড়াহুড়ো করতাম তাহলে আজকে সবাইকে নিজের উত্তরসূরি আসার মিষ্টি খাওয়াতাম। তারপরেও তুমি যখন এত বড় অপবাদ দিলে, এখন এটা বাস্তবায়ন করতেই হয়। বলে নিধিকে কাঁধে তুলে নেয়। কিছুটা পথ পেরোতেই নিজের রুমে এসে দরজা লক করে নেয়। অতঃপর বেডে ছুঁড়ে ফেলে দেয় তার প্রিয় বউ রানীকে। এভাবে বেডে ছুঁড়ে ফেলতে নিধি কিছুটা ভরকে যায়। সেই সাথে নরম তুলোর বিছানায় পড়তে নিধির সারা শরীর বাউন্স করে উঠছে, যেটা দেখে এসনে শার্টের হাতা দুটো ফোজ করতে করতে নিধির দিকে ঝুঁকে যায়, দুষ্টুমি করে বলে হচ্ছে, ওয়াও, নাইস বেড। রোম্যান্সের জন্য অনেক কমফোর্টেবল, কোনো কষ্ট করার দরকার নেই। অবশ্য তোমার নষ্ট জমিদার এই ক্ষেত্রে কষ্ট করতে রাজি, কারণ আমি হার্ড ওয়ার্কে বিশ্বাসী। নিধি কিছুটা চেতে উঠল। আপনি কি আমার দেয়া নষ্ট জমিদার নামটা কি খুব এনজয় করছেন? কিন্তু ওটা আমি আপনাকে সিরিয়াসলি বলেছিলাম। হ্যাঁ, আমি সিরিয়াসলি নিয়ে এনজয় করেছি। আর কিছু? আপনি এত তেড়া কেন? সব কথাতেই তেড়ামো করেন। এশান কিছুটা সামনে আসতে নিধি আবারও বলে, এই কাছে আসবেন না। আপনার মতলবটা কি? হ্যাঁ। নিধির কপালের উপর জড়িয়ে থাকা ছোট চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে, ডোন্ট ওয়ারি লিটল ডল, আমি তোমার ইচ্ছে ব্যতীত টাচ আর কিস ছাড়া আর কিচ্ছু করবো না। বলে কপালে এক গভীর চুমু খেয়ে নেয়। নাকের সাথে নাক ঘষে বলে, আমি কখনো কাউকে সরি বলিনি, তারপরও তোমাকে বলছি সেদিন রাতের জন্য সরি। আমি তোমাকে এভাবে হার্ট করতে চাইনি, কিন্তু তুমি যদি আবার তেরামো করো, এরকম সরি আমি 1000বার বলতে রাজি আছি। নিধিকে ছেড়ে উঠে দাঁড়া এশরান। কেমন যেন লজ্জা লাগছে নিধির। এভাবে এতটা কাছে এসেছিলেন উনি। ভেতরে অন্তর আত্মাও শুকিয়ে গেছে তার। স্বভাবস্বরূপ গম্ভীর দৃষ্টিতে বলে, তুমি রেস্ট করো, আমি বাইরে যাচ্ছি। খুব বেশি প্রয়োজন না হলে বাইরে যেও না। আর কিছু দরকার হলে ল্যাম্প টেবিলে রাখা ওই বেলটা বাজালেই একজন সার্ভেন্ট আসবে। তুমি যা ইচ্ছে চাইতে পারো, নো প্রবলেম। কথাগুলো বলে হনহনিয়ে বাইরে চলে গেল এশরান। পুরো কামরা নিধি একা। আস্তে আস্তে পালঙ্ক থেকে নামে অবাক হয়ে পুরো কামরাটা দেখতে থাকে। কামরার প্রবেশদ্বার পুরোটাই সুনিপুণ কাছের নকশায় ঠাসা। হাতাটাও সোনালি ধাতব দিয়ে বানানো। চকচক করছে। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক রাজকীয় ভারী ডিজাইনের খাট। হেডবোর্ডটা যেন সোনায় মোড়ানো। খোদাই করা কারুকাজে রাজার মুকুটের মতো মাথা তুলে আছে। এর গায়ে মখমলের মতো টেক্সচার
যে কেউ তাকালে এক পলকে চোখ আটকে থাকবে। নরম বিছানায় ছড়ানো আছে রেশমি, গাঢ় সোনালি ও অলিভ শেডের চাদর ও কুশন। পালঙ্কটিকে দেখে এশরানের তখনকার বলা কথাটি কানে বাজতে থাকে। ছি, নির্লজ্জ পুরুষ কি সব বলে গেল। অজান্তে লজ্জায় লাল হয়ে গেল গাল দুটো। পুনরায় মনোযোগ দিয়ে সবটা দেখতে থাকে। দেয়ালের বিশাল জানালাগুলোতে ঝুলছে ভারী কফি চকলেটের রঙের ঝকঝকে শাটিন পর্দায়, যেগুলোর উপর সোনালি ফিতা ও বর্ডার। আনমনি হাঁটতে হাঁটতে জানালার কাছে চলে গেল সে। আলতো হাতে জানালার পাট খুলে দিতে এক ঝলক সোনালি আলো চোখে আটকায় তার। এখান থেকে প্রাসাদের মূল ফটক আর বাগান দেখা যায়। বাগানের দিকে তাকিয়ে দেখে এশান উচ্চ হয়ে কার সাথে যেন কথা বলছে। কিছুটা গভীরভাবে তাকাতে এশান সরাসরি নিধির দিকে তাকায়, যেন সে জানত নিধি তাকে দেখছে। ধরা পড়ে যাওয়ায় কাঠবিড়ালের মতো দ্রুত পায়ে জানলা থেকে সরে পড়ে নিধি। আবারও সবটা দেখতে থাকে। ঘরের ছাদ থেকে ঝুলছে কাচের ঝাড়বাতি, একটা নয় একাধিক। ঝাড়বাতির কাচের কাপন আলোয় প্রতিফলন হয়ে দেয়ালে ফেলে রহস্যময় ছায়া, যার মৃদু আলোয় সবকিছু শীতল ভাব বয়ে আনছে। ঘরের এক পাশে কারুকাজ করা কাঠের টেবিল, যার উপর স্ফটিক সদৃশ্য গোলাপি পাত্র, ফুলদানিতে বেগুনি ফুল। বিছানার নিচে ছড়ানো গাঢ় সোনালি আর কফি শেডের কার্পেট। নরম আর মোলায়েম কার্পেটের উপর দিয়ে হেঁটে গেলে মনে হয় একটা তুলো যেন পায়ে ঘিরে ধরেছে। জানালার এক প্রান্তে বড় বড় দুটি কাচের আলমারি। ঘরের প্রতিটি কোণ যেন চুপচাপ এশরানের অতীত বলে দেয় একটা নিঃশব্দ গর্ব, একাকিত্ব আর অপ্রকাশ্য ভালোবাসা। প্রতিটি বস্তু যেন তার রুচি আর তার নিয়ন্ত্রণ আর অদৃশ্য এক শৃঙ্খলার প্রতিচ্ছবি। হঠাৎই কামরার এক পাশের দেয়ালে টানানো বিশাল তৈলচিত্রের দিকে চোখ যায় তার। আস্তে আস্তে সেদিকে এগিয়ে যায়। ছবিতে থাকা এশরানের বলিষ্ঠ চাহনিতে চোখ রাখতে হিমশিম খাচ্ছে সে। পরনে নকশা করা সাদা ওভারকোট, কলারের কাছে মুক্তার মতো আর দামি রত্নে নকশা করা ছোচে গাম্ভীর্যের সঙ্গে এক সুনিপুণ ঐশ্বর্য প্রকাশ পাচ্ছে। আনমনি হাত যায় ছবিটির উপরে, বিড়বিড় করে বলে, না চাইতেও আপনি আমার স্বামী, অস্বীকার করার তো উপায় নেই। আমি বরাবরই সুস্থ একটা জীবন চেয়েছি। রাজকীয়তার মর্ম বুঝি না আমি না বড্ড দোটানায় পড়ে গিয়েছি জানেন তো জমিদার সাহেব। আপনার প্রতি মন খুব টানছে, আবার আপনার করা জোর জবরদস্তিও মানতে পারি না আমি। একটা মেয়েকে ব্ল্যাকমেইল করে বিয়ে করার মানে আপনি বোঝেন? কবুল বলার আগে নিজের পরিবারকে পাশে না পাওয়ার কষ্ট আপনি জানেন না। আমি হাত জোর করে নিজেকে ভিক্ষা চেয়েছিলাম সেই দিন, কিন্তু আপনি তো নীল রক্তের বংশ। মায়া কিংবা করুণা কোনোটাই আপনার কাছে থেকে আশা করাটা বোকামো। আর আমিও সেদিন বোকার রাজত্বের রানী ছিলাম। চোখের কোণায় পানি চিকচিক করছে, নাকের পাটাতন লাল হয়ে ফুলে গেছে। আঙুল দিয়ে চোখের পানি পরিষ্কার করে নিল। শক্ত চোখে পুনরায় ছবিটিতে থাকা পুরুষটির শিকারী চোখের দিকে তাকিয়ে বলে, আমি আবেগী কিন্তু কিন্তু জেদ বেশি না। আমি কান্না করব না, আমিও দেখে নিব আপনিও ঠিক কতদিন আমায় সহ্য করেন। আপনার ধৈর্যের বাঁধ এমনভাবে ভাঙবো যাতে আপনি নিজে অধৈর্য হয়ে আমায় মুক্তি দেন। বলে ডুবে যায় নীরবতার সাগরে। ঠিক কতক্ষণ ধরে ছবিটির দিকে সামনে তাকিয়ে আছে সে, খেয়াল নেই নিধির। হঠাৎই দরজায় কারো নক করার শব্দে ধ্যান ভেঙে যায় তার। কিছুটা অবাক হয় নিধি। উনি আসলে তো নক করার কথা নয়, আবার এখানে কাউকে চেনেও না নিধি। তাহলে কে আসবে? কারণ এতদিনে সে বুঝে গেছে। আর যাই হোক, এই জমিদারের কাছে ম্যানার্স তো দূর, প্রাইভেসি বলতে কিচ্ছু নেই। ভাবনার মাঝে দ্বিতীয়বারের মতন দরজায় নক করলো কেউ। একটা কৌতূহল দ্বিধা কিছুটা নিয়ে আস্তে আস্তে দরজাটা খুলতে দেখে প্রাচীর, সাথে হল রুমে সেই মির্জা। প্রাচীকে দেখে নিধির মুখে খুশির জোয়ারে বই গেল যেন। আরে আপু আসো আসো, ভেতরে আসো বলে প্রাচীর হাত টেনে নেয়। প্রাচীকে টানতে প্রভা পাশে থেকে বলে ওঠে, ভাবি যান, একটু পরেই আম্মা যান আর দাদি যান আপনাকে ডাকবেন, তৈরি থাকবেন। থমকে যায় নিধির হাত। ভাবি যান, কি কঠিন আর ভারী নাম তার। এত ছোট্ট জীবনের সাথে এই নাম জুড়ে বসেছে। প্রভার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতে মিষ্টি একটা মেয়ে, কি অমায়িক দেহভঙ্গি। প্রভা হেসে বলে, আরে ভাবি যান,
আমি আপনার ননদ, এত অবাক হওয়ার কিছুই নেই। আপনি প্রাচী আপুর সাথে কথা বলুন, আমি আসছি। আরে না, দাঁড়ান, ভেতরে আসুন। কথাগুলো বলে এক নিমিষে সেখান থেকে চলে গেল প্রভা। ওরা দুজনই সেদিকে চোখ মেলে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎই এক টানে প্রাচীকে কামরার মধ্যে নিয়ে আসলো নিধি। কামরার সাথে লাগোয়া বিশাল বেলকনির ধারে দাঁড়িয়ে আছে ওরা। বেলকনির নিচেই জোড়া দিঘির স্বচ্ছ পানি, বাতাসে চুলগুলো উড়ে যাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। সকল নীরবতা ভেঙে প্রাচী বলে উঠছে, কেন করলি এটা? নিধি অপরাধীর ন্যায় কিছুটা এগিয়ে যায়, হাত ধরে ফেলে প্রাচী। বিশ্বাস করো আপু, আমি ইচ্ছে করে করিনি। উনি আমাকে জোর করেছে এসব করতে। একবারও আমাদের কথা ভাবলি না? তুই আজ পর্যন্ত যত দোষ করেছিস তার তাই আমি মাথা পেতে নিয়েছি, কিন্তু এবারেরটা। তোমাকে কি করে বোঝাই আপু? কিভাবে বললে বুঝবে তুমি? প্রাচী কিছুটা অভিমানী সুরে বলে উঠছে, আমাকে বোঝানোর এত দায় নিতে হবে না নিধি। চাচিমা এখানে আসছে, আর কিছুক্ষণ পরেই হয়তো পৌঁছে যাবে। তাদের কি বলবি সেটা ভাব। নীরব রয় নিধি। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পায় মাকে। জানে না এই ঘটনার কি উত্তর দেবে সে, তবে বুকের মাঝে এক ঝাঁক ভয় পেয়ে বসে সে। ডুকরে কেঁদে উঠছে। আপু তুমি একটু আমার সাথে থেকো প্লিজ, আম্মুকে যে ভয় লাগে। এই ভয়টা আগে কই ছিল? সেদিন মিথ্যে কেন বলেছিলি? কেন বলেছিলি তুই তোর বান্ধবীর বাসায়? চুপ রয় নিধি, কারণ নিজের পাকনামের ফল ভুগতে ব্যস্ত সে। তবে তুই ভাগ্যবতী, এটা মানতেই হবে। কারণ কয়জনেরই সাহস আছে এভাবে সবার সামনে নিজের অর্ধাঙ্গিনীকে সম্মান দেওয়ার? মানিয়ে নিস, ঠকবি না। বলে নিধিকে জড়িয়ে ধরে, ফলে কিছুটা আহ্লাদি সুরে নিধি বলে উঠছে, উনি বাইরে এক আর ভেতরে অন্যরকম আপু। সবাইকে দেখায় সে অনেক বুঝদার, কিন্তু ভেতরটা আসলে মারাত্মক ভয়ঙ্কর, যেটা তোমায় বলে বোঝাতে পারবো না আপু। প্রাচী বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। চিন্তায় রয় বাড়ির সবাই আসলে কি তুলকালামটাই না বাঁচাবে। কিছুটা ভয় ও পায়, কারণ সামনের মাসে ইমতিয়াজের সাথে ওর বিয়ে। এই ঘটনার পরে সেটা আদৌ হবে কিনা জানা নেই তার। মুচকি হাসি, তোর মুখে মানায় না। বলেই মুখ কুচকে তাকিয়ে রইল রুহল। জমিদার আমি, গিভ সাম রেসপেক্ট ইয়ার। তুই জমিদার হ আর কামলা হ, আমার কাছ থেকে রেসপেক্ট আশা করিস না। দাদিজানকে ডাকি? ডাক, গিয়ে দেখ তোর উপরে ফায়ার হয়ে আছে। যা কাণ্ড বাঁধিয়েছিস তুই। বেগম রেগে আছে, ওর অভিমান ভাঙাতে হবে। বাই দ্য ওয়ে, থরফিনের কি অবস্থা? আর থরফিন? রুহুলের কথার মাঝখানে হঠাৎ করে প্রাসাদের দরজার সামনে কয়েকটি কালো গাড়ি থামে। ওরা কৌতূহলী হয়ে সেদিকে তাকাতেই দেখে গাড়ি থেকে নওশিন, রাব্বানি আর আরমান নামলো। অন্য গাড়িগুলো থেকে তাদের কিছু চেলাপেলা নামে, হাতে কিছু দেশীয় অস্ত্র। অবাক হয়ে যায় রুহুল। এরশানের দিকে ফিরে বলে, কিরে ভাই, এরা কই থেকে আসলো? এরশান গা এড়িয়ে বলে, মেয়ের বাড়ি মা আসবে না, এটা কোনো কথা? হোয়াট মেয়ে? কোথায় পাস তুই? নওশিন আমার শাশুড়ি হয়। মানে? ওয়েট, তার মানে আমি যা ভাবছি বিষয়টা কি তাই? 100% রাইট। রুহুল হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। কপাল কিছুটা কুচলে শান্ত হয়ে বলে, দেখ ইসরান, আমি মজা করছি না। পকেটে হাত দিয়ে বলিষ্ঠ বুকে বলে উঠছে, আমি আমার বৌরানের বিষয়ে মজা করতে অভ্যস্ত না রুহুল আমিন। আল্লাহ, তুই এটা কি করেছিস? দাদিজান জানলে তুলকালাম বাতিয়ে দেবেন। আবার এদিকে রাব্বানি সেদিনের প্রতিশোধ তুলতে ভাবিজান কি ইউজ করলে তখন কি করবি? রুহুলের কথা পাত্তা না দিয়ে সামনে ওদের উদ্দেশ্যে দিকে চেয়ে রয় শিকারী সে দৃষ্টি। শব্দ চলে যেন বারবার প্রমাণ করে দিচ্ছে যে কোনো পরিস্থিতির জন্য সে একাই যথেষ্ট। প্রাসাদের মূল ফটক পেরিয়ে সদর দরজার কাছে দাঁড়ানো ঈশ্বরের সামনে থামে ওরা। হুঙ্কার দিয়ে রব্বানি বলে হচ্ছে, আমার ভাগ্নি কই? ইগনোর করে ঈশ্বর সোজা হয়ে নওশিনের দিকে তাকিয়ে বলে, কি মেয়ে জন্ম দিয়েছেন শাশুড়ি? পুরাই নাকা মরিচ। তাতে যেন জ্বলে উঠে নওশিন আকন্দ। রাগে একটা চড় দিতে এরশান সেই হাত ধরে ফেলে বলল, হ্যাঁ, গুরুজনদের হাত সবসময় মাথায় রাখতে হয়। তুমি বলে গেছো নওশিন? উপস, সরি শাশুড়ি। কি করবো বলুন, আগে সে বদভ্যসটা রয়ে গেছে। হাত ছাড়ুন জমিদার।
বলে নিজের হাত ছাড়াতে ছাড়াতে ব্যস্ত হয়ে যায় নওশিন। এদিকে আরমান ক্ষিপ্ত হয়ে এশরের দিকে এগিয়ে আসতে রুহুল শীষ পাচায়, যার দরুন কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা কোবরা মুহূর্তেই উপস্থিত হয়। দমে যায় আরমান, ঢোক গিলে বলে, আজকে সে পুরো প্রস্তুতি নিয়ে এসেছে আর পেছনে দেখেছে বলে গেটের বাইরে দাঁড়ানো ছেলেদের দিকে ইশারা করলো। ওরা কিন্তু ছাড়বে না। এশান কোবরাকে বলে, অতিথিদের আহ্বান কর কোবরা, অতিথিশালায় নিয়ে যা, খেয়াল রাখিস কোনো রকমের যেন অসুবিধা না হয়। জমিদার আশরান খানের মামা শ্বশুর বলে কথা। কথা শেষ হতে না হতে আরমানকে কাঁধে তুলে নেয় কোবরা। হাত পা ছাড়ানোর চেষ্টা করেও লাভ হয় না, যা দেখে গেটের বাইরে থাকা ছেলেগুলোর এগোতে রুহুল হাতের কবজি ঘোরায়। ওদের মনে পড়ে যায় সেদিনের কথা। সেই রুহুল যার এক চর খেয়ে গিয়াস আকন্দ আজ বধির, আর এখন তো সেখানে স্বয়ং জমিদার খান বাহাদুর আছে। পিছিয়ে যায় ওরা, কারণ জানের ভয় কার না আছে। আপনার কি মনে হয় জমিদার খান বাহাদুর, আপনি আমার মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করে ছুঁড়ে ফেলবেন? নিজেদের খায়েশ পুরো হওয়ার পর রাস্তায় ছুঁড়ে দিবেন? না শাশুড়ি, আপনার মেয়েকে আমি রেখে রেখে নিজের খায়েশ পূরণ করবো। নিউ জমিদারা বুড়ো হলেও তাদের খায়েশ মেটে না, সেখানে আমি তো এখনো তাগড়া যুবক, তাই না? আপনার আর আমার মেয়ের এজ গ্যাপ কত জানেন? 12 বছরের বেশি। পুরো একটা জেনারেশন গ্যাপ দিয়েছেন আপনি। আপনিও কি আপনার মেয়ের মতো আমাকে বুড়ো বলতে চাচ্ছেন শাশুড়ি? না, এটা মোটেও ঠিক হলো না। খান বাহাদুরকে আপনি অপমান করে বসলেন। আই সোয়ার, বছর পেরোনোর আগে যদি আপনাকে নানি ডাক না শোনায় তো আমিও খান বাহাদুর না। দোয়া করবেন শাশুড়ি। বলে নওশিনের হাতটা জোর করে নিজের মাথায় বুলিয়ে দিল। হাত ছাড়িয়ে নেয় নওশিন মুখ কুচকে। অন্যদিকে ফিরে কি বলবে খুঁজে পাচ্ছে না, কারণ এই ছেলে যে কি পরিমাণে সাইকো সেটা একটু হলেও তার ধারণা আছে। ওর ভালো ব্যবহারের মানে ঝড়ের পূর্ব লক্ষণ, যাতে সাড়া দিলেও ভয়, না দিলেও ধ্বংসের সংশয়। কিন্তু তাতে কি পুরাতন ঘা জেগে উঠেছে নওশিনের। হ্যাঁ, তো কাল তো সে এইসব থেকে চুপি ছিল, কিন্তু এখন আর না। মেয়েকে দিয়ে সব কিছু বদলা নেবে। কিছু সময় নীরব থেকে বলে উঠছে, আমার মেয়ের সাথে দেখা করতে চাই। ওকে, ভেতরে চলো নওশিন। উপস, শাশুড়ি। যা পুরোটাই ঠাট্টা স্বরে শোনা গেল। দাঁড়াও, এক চুলও নড়বে না। ওরা ভেতরে আসতে একটা ভরাট মেলি কঞ্চে বা থেমে যায় নওশিনের। তাকে দেখে হলরুমের সিঁড়ির দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে আছেন মুর্শিদা বেগম। কি চাহনি তার, হাতে সোনালি রঙের লাচে, কিন্তু জৌলুসে যেন কমেনি এখনো। ঠিক 28 বছর আগের মতোই সেই আছে। প্রথম কিছুটা থমকে দাঁড়ালো, নিজেকে ঠিক করে নওশিন মাথা নিচু উঁচু করে চোখে চোখ রাখে মুর্শিদার। কি চাই হঠাৎ এখানে কেন? নওশিন তেজি কঞ্চে বলে উঠছে, আমার মেয়েকে টোপ না বানালেও পারতেন দাদিজান। তোমার মেয়ে মানে? কিছুটা ছেলের সঙ্গে হেসে বলে পেছন থেকে রাব্বানি বলে উঠছে, বাহ, কিছু জানেন না দেখছি, নাকি না জানার ভান ধরছেন? কোনটা? পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে এশরান, যেন কিছুই শুনতে পাচ্ছে না। আর যা ও শুনতে পাচ্ছে তাতে তার কিছু আসে যায় না। কি আজব দেহভঙ্গিমা তার। নিজের কথা সামাল দাও রাব্বানি, তোমরা কি বলছো স্পষ্ট করে বলো। রাব্বানি আজকে এশরানের দিকে তাকালো। কিছুদিন আগে তার সাথে বেয়াদবি করেছে সে, কিন্তু এশরান নিশ্চুপ ছিল। তাতে যেন ভয় পেয়ে বসেছে রাব্বানি। আর এটাই চেয়েছিল এশরান, কারণ আরো কনফিডেন্স ভাঙার মজা আর অন্য কারো কিছুতেই খুঁজে পায় না সে। পূর্বের চেয়ে দ্বিগুণ তেজ নিয়ে বলে, আপনারা কি ভেবেছেন পূর্বের ন্যায় আমাদের বাড়ির মেয়েকে নিজের বউ বানিয়ে আগুনে পুড়িয়ে মরার ধান্দা করবেন আর আমরা সেটা ভুলে যাব? আপনার বয়স হয়েছে কিন্তু আক্কেল হয়নি। এক পা তো কবরে দিয়েছেন, তারপরেও মনের ভয় নেই। ব্যাস। কথাটা শেষ করতে না করতে এশরান রাব্বানির গলা চেপে ধরে তাতে দশ চেপে বলে, আওয়াজ নিচে। এই প্রাসাদ তোর বাপের না যে কুত্তার মতো চেঁচাবি। আর কে যেন বলেছিলেন আমি নপুংসক? তোকে দেখিয়ে ছাড়বো বছরে বাচ্চা কয়টা পয়দা করতে হয়। তোর ভাগ্নিকে তো বিয়ে করেছে, তাই না?
তোর তো সুবিধা হওয়ার কথা, কাছে থেকে টের পাবি, না হবি। আহা শান্তি। বলে কলার ধরে মুর্শিদার পায়ের কাছে ধাক্কা মেরে বলে, ক্ষমা চা, একটু আগের করা বেয়াদবের জন্য ক্ষমা চা। আমার দাদিজান যদি তোকে ক্ষমা না করে, গ্যাসের ভূত তোর আমি খাইছে রে। বলে পাগলের মতো এদিক ওদিক তাকায়, কিন্তু খোঁজার জন্য কিছু। হঠাৎই দেয়ালে আটকানো গরুর চামড়ায় বানানো কালো চাবুক দেখতে পেল। দ্রুতই সেটা হাতে নিয়ে সবাই কিছু বুঝে ওঠার আগে মেঝেতে পড়ে থাকা রব্বানিকে বেদম ভাবে প্রহার করতে লাগলো। চাবুকের প্রতিটি আঘাতে যেন নিজ শরীরে ফোসকা পড়ে যাচ্ছে। মেঝেতে দপাদপি করতেই থাকে। বড় ভাইয়ের এমন পরিস্থিতি দেখে নওশিন এগিয়ে আসতে এসন ভয়ঙ্কর ভাবে গর্জে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি এর চেয়ে বেশি খেপে গেলে মামা শ্বশুরের জীবন নিয়ে টানাটানি করতে হবে। বলে আগের মতোই চাবুক পেটা করতে থাকে মুর্শিদা মন্ত্রমুগ্ধের মতো এশানের দিকে তাকিয়ে থাকে, যার ভেতরে নিজের স্বামী স্বয়ং জমিদার জামশেদ খানকে দেখতে পাচ্ছেন। সেই তেজ, চাবুক চালানোর ধরন আর ভয়ঙ্কর হাসি মাখা মুখ। এদিকে চাবুকের বাড়ি আর সহ্য করতে না পেরে রাব্বানি মুর্শিদার পায়ে পড়ে যায়, কাঁদো কাঁদো হয়ে বলে, ফুপুজান আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। চুপ থাকে মুর্শিদা, যা দেখে এশান আবারও বলে উঠছে, দাদিজান মাফ না করা অবধি আমি মরে গেলে তোকে ছাড়বো না মামা শ্বশুর। বলে আবারও বেদম প্রহার করতেই থাকে। আটকে উঠছে রব্বানি, শক্ত করে আরো জোরে পা চেপে ধরে মুর্শিদা। রব্বানির হাতের ছোঁয়ায় গা খিনখিন করে উঠছে মুর্শিদার। চোখের সামনে ভেসে ওঠে 43 জনের লাশ, স্বজনদের নীল হয়ে যাওয়া মুখ, দুর্বল হয়ে আসে তার কায়া। মৃদু আওয়াজে বলে, পা ছাড় রাব্বানি। না 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 দাদিজান, আপনি আগে মাফ করুন, না হলে ও আমাকে ছাড়বে না। বলে আরো জোরে চেপে ধরে। কোনো উপায় না পেয়ে মুর্শিদা বলে, যা মাফ করে দিলাম। ফলে পা ছিঁড়ে হয়ে আসে। নওশিন ডাকে কচকচ গজরাতে গজরাতে ভাইকে তুলে নেয়। আমাদের এত দুর্বল ভাববেন না বেগম রানী, ভুলে যাবেন না সেই 43 খান লাশের বহর। আমার মেয়েকে যখন বলির পাঠা করছেন, তখন আমিও এই সুযোগ হাতছাড়া করব না। অন্দর মহলের যুগ শেষ, এবার থেকে ভোরা মজলিসে যুদ্ধ হবে, মনে রাখবেন। ট্রেম কাট এখন আমার হাতে। বলে রাব্বানিকে নিয়ে বাইরের দিকে হাঁটা দিতে নূরজাহান আসে, ক্ষিপ্র হয়ে বলে, তোরা আর কিছু জানিস বা না জানিস, ষড়যন্ত্র করতে খুব ভালো করেই জানিস। পাশ থেকে আরমান এসে বলে, কেন ভয় পাচ্ছেন? অবশ্যই ভয় পাওয়াটাই স্বাভাবিক। বংশের ভিত নড়ে গিয়েছিল সেবার, এখন যখন মাঠে নেমে গেছি, গোড়াসহ উপড়ে ফেলবো। চল আপা। নসিরকে ইশারা করে বেরিয়ে যায় ওরা। তেরে আসতে না এশরান হাতে ধরে ফেলে মুর্শিদা, মাথা নাড়িয়ে মানা করে। তাতে রেগে রাখবে মাথায় উঠে যায় এশরানের। শক্ত চোখে দাদিজানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, পা চালায় কামরার দিকে। এদিকে ছাঞ্চা গলায় মুর্শিদা বলে ওঠে, আমার এখন অনেক কাজ দাদিজান, আগে বংশের বাতি জ্বালিয়েছে, তারপরে না হয় আপনাকে সময় দেব। রাগ করো না বেবিজান। হেয়ালিপনা করে টাকা এশরান সে নাচিয়ে বলে। বেলকনির বেতের চেয়ারে বসে প্রাচী আর নিধি নিজেদের ভেতরে কথা বলছে। প্রাচীকে আবদার করে বলে, আপু আমাকে নিয়ে যাও প্লিজ। উনি ভাবেন আমি জেদ করি, কিন্তু আসলে ওনাকে আমি ভয় পাই, আর সেই ভয়ের দরুন তার কথায় উল্টা জবাব দিই আমি, যাতে হিতে বিপরীত হয়ে যায়। দেখ নিধি, তুই কিন্তু ছোট না, এমন কিছু করিস না যাতে তোর সারা জীবন অনুতাপ করতে হয়। এমন তো না চাচিমা তোকে খুব স্বাধীনতা বা সময় দেয়। এতক্ষণ ধরে তো ওনার সাথে ঘটে যাওয়া সব কথাই বললি, বুঝলাম তার কোনো গোপন ক্ষত আছে, তাই সে ক্ষতের ওষুধ হিসেবে থাকিস। কিন্তু উনি তো আমার অনেক বড় আপু, ওনার সামনে আমার কেমন যেন লাগে, মনে হয় উনি আমাকে বুঝবেন না। এত তাড়াতাড়ি শিওর হলি কিভাবে? একটু বাঁচিয়ে দে, তোর পা থেকে মাথা পর্যন্ত সে যত্নে মুড়িয়ে দেবে। হঠাৎ রুমের ভিতর থেকে কারো গলা যারা শব্দ আসে। প্রাচী বুঝে যায় কামরার মালিক এসে গেছেন। আস্তে করে নিধিকে বলে, আসি, যা বললাম ভেবে দেখিস। বলে মাথা নিচু করে কামরা থেকে বেরিয়ে যায়। ঘামা শরীর নিয়ে ব্যালকনিতে প্রবেশ করে এশরান, চোখে পুরোটাই নিধির দিকে। এশরানের উপস্থিতি টের পেয়ে নিজেকে গুছিয়ে নেয় নিধি। ইতিমধ্যে সামনে বিশাল ইমরতের ন্যায় দাঁড়িয়ে যায় এশরান। ভয় পাচ্ছ বৌরানী? আপনাকে কে না ভয় পায়? এশরান তীক্ষ্ণ চোখ করে নিল, এক
হেঁচকায় নিধিকে কোলে তুলে নেয়, যেমনটা সচরাচর ছোট বাচ্চাদের নিয়ে থাকে। কিন্তু তাতে নিধির কোনো প্রতিক্রিয়া পেল না। মনে মনে বিরক্ত হয়েছে, কারণ বউ তো ধানি লঙ্কা, এমন চুপচাপ থাকলে মনে হয় নিরামিষ খাবার। তাই আরো একটু জ্বালাতে পালঙ্কের উপর পূর্বের মতো করে হালকা ছুঁড়ে মারে। এদিকে নিধি তখন প্রাচীর বলা কথাগুলো ভাবতে থাকে, কারণ প্রাচী কখনোই তার খারাপ চাইবে না। তাহলে সে কি স্বেচ্ছায় ধরা দেবে? কিন্তু সেদিনই বিয়ে যা, এই কেমন দ্বিধা দ্বন্দ্ব ভাবতে ভাবতেই খেয়াল করে দেখে এশান খুব কাছে চলে এসেছে। যতটা কাছে আসলে তার মাতাল করা পৌরুষালী ঘামের গন্ধ নাকে এসে লাগে ঠিক ততটাই কাছে। বুকের সামনে থেকে চুলগুলো সরাতে সরাতে বলে, বউ চলো না, ভেবে নেই। দেখো, এমনিতে তোমার শরীরের উপরে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এদিকে বংশের বাতি না চালালে পূর্বপুরুষেরা রাগ করবে। তাই বলেছিলাম কি, এত লেট করে কি হবে। কথা শেষ করে নিজের ছোঁচে কামড় বসে চোখে এক দুষ্টু চাহনি আনে পুনরায় বলে, আপনি এত নির্লজ্জ কেন? বিশ্বাস করেন, আমি জীবনেও আপনার মতো আমার ঠোঁটকাটা বেহায়া নষ্ট মানুষ দেখিনি। ফার্স্ট টাইম ব্যথা পাবে, বাট ট্রাস্ট মি বউ, আদর দিয়ে বসিয়ে দেব। নাম দিয়েছে নষ্ট জমিদার, অথচ নষ্টমী করলেই দোষ। বাহ বউ বাহ, এতদিন জানতাম বউ আমার ধানি লঙ্কা, এখন দেখি গিরগিটিও বটে। বলে নিধির শরীরের উপর নিজের ভর ছেড়ে দেয়। নিধি সরাতে চাইলো এশান এক হাত দিয়ে তার কোমর আর অন্য হাত দিয়ে নিধির বাকি দুই হাত এক করে বাড়ির সাথে চেপে ধরে। ছাড়ুন, আপনি কথা কথা এত গায়ে এসে পড়েন কেন জমিদার সাহেব? বলে আবারও নিজেকে ছাড়ার বৃথা চেষ্টা করে, ফলে এশান এর হাত আরো টাইট করে ধরে। রাগ হচ্ছে তার, কিন্তু রাখবে না, কারণ ওটা কন্ট্রোল করার ক্ষমতা তার বৌরানি নেই। তাই নিজেকে যথেষ্ট শান্ত করার চেষ্টা নিয়ে বলে উঠছে, বুঝরা, স্টপ ইট। এভাবে কেন মুভ করছো? দেখো, আমি কিন্তু উগ্র বা বদমেজাজি না, সব জায়গায় নিজের পাওয়ার খাটাই না। তবে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তোমার জন্যই ক্ষতি, বুঝছো? কিছুটা থেমে আবারও বলে, লুক অ্যাট মি বৌরানি। থেমে যায় নিধি, শান্ত হয়ে এশানের দিকে তাকায়, কিন্তু এ কি, চোখে তাকিয়ে থাকার মতো শক্তি নেই উধাও। এই যে কি ভয় নাকি লজ্জা, চোখ নামিয়ে ফেলে। তুমি কি আমাকে ভয় পাও বৌরানি? নীরব থাকে নিধি, যা দেখে এশান নিধির থুতনিতে হাত রেখে আবার বলতে শুরু করে, বলো সুইট হার্ট। এশানের নরম ভয়েসে নিধি গড়ে যায়, শক্ত আবরণ থেকে নিজেকে বের করে আনে কাপা কাপা গলায় বলে, আপনি বড্ড স্বার্থপর জমিদার সাহেব। এই নরম করে কথা বলছেন, আবার একটু পরে কঠোর থেকে কঠোরতম হয়ে যান। আপনাকে আমি সত্যিই ভয় পাই। ভয় পেলে চুপ হয়ে যাওয়ার কথা, তুমি তো উল্টো নাগামরিচের মতো ঝাল ছড়াও। এবার হেসে উঠছে নিধি, না চাইতো হেসে ফেলে। যেই হাসি দেখে এশান মনে মনে তৃপ্তি পেল, মুখে সেই স্বভাব ছিল আটো সাটো গাম্ভীর্য রেখে আরো কাছে ঘেঁষে নিধির, যেখানে তাদের দুজনের মধ্যে ন্যূনতম ফাঁকা নেই, পুরো কামরা জুড়ে নীরবতা। এশানকে এত কাছে দেখে নিজের তাল হারিয়ে ফেলেছে বেচারি নিধি। গরম হয়ে আসছে দুজনের নিঃশ্বাস। এই মুহূর্তে রুম জুড়ে দুজনের গরম নিঃশ্বাস এই বলে দিচ্ছে অপ্রার্থিব কিছু ঘটতে চলেছে। এশানের হাত কোমর থেকে আস্তে আস্তে বেজে নিচে দিকে চলে যাচ্ছে। নিধির ছোটের দিকে ঝুঁকে আসছে তার আকুল করা চোখ নিয়ে, এমন ছোঁয়া নিধি যেন মাতাল হয়ে যাচ্ছে। নিঃশ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে, আবেশে আধ বোঝা চোখ খাপা ছোচ কঞ্চে বলে উঠছে, একটু সরুন প্লিজ, আমি নিঃশ্বাস নিতে পারছি না জমিদার সাহেব। নো প্রবলেম, আমি আছি তো নিঃশ্বাস দেওয়ার জন্য। বলেই নিধির কাপা কাপা অধরে নিজের তৃষ্ণা মেটানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। আবেশে নিধি নিজেকে হারিয়ে ফেলে, যেখানে মস্তিষ্কে চলে দ্বিধাদ্বন্দ্ব, কিন্তু মন তো চাইছে এই আবেশে ডুবে যেতে, না চাইতেও সারা দিয়ে বসে। নিজেদের গরম নিঃশ্বাস বলে দেয় তারা কতটা কামনায় আছে। মিনিট দুয়েক পরে নিধির দম ফুরিয়ে যায় মৃদু ধাক্কায়। এশানকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু এশান নিজের ভেতর নেই। নিধির দেওয়া ধাক্কাটা কিছুটা বিরক্ত হয়ে ছোট্ট ঠোঁট ছাড়িয়ে নাকের সাথে নাক লাগিয়ে বলে, সারা যখন দিয়েছ সারা তোর পাবে না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। বলে উম্মাদের মতো নিধির জামা টানতে থাকলে বিপদে পড়ে যায় নিধি। যে করেই হোক নিজেকে ছাড়াতে হবে, তবে শুকিতে পেরে উঠছে না। শক্ত হঠাৎই বাইরে থেকে দরজা করার শব্দ পায়, যা নিধি খেয়াল করে ঈশ্বরের কানে আসেনি। নিধি জোরে চিল্লিয়ে বলতে থাকে, ছাড়ুন, বাইরে কেউ নক করছে।
প্লিজ ছাড়ুন জমিদার সাহেব, বাইরে কেউ এসেছে। এমন চেঁচানোর ফলে এশানের হুঁশ ফিরে আসে। হাত থেমে যায়, বোঝার চেষ্টা করে আসলে কে এসেছে। হঠাৎ চোয়াল শক্ত করে নিধির উপর থেকে উঠে দরজার দিকে যেতে যেতে পেছন ফিরে তাকিয়ে বলে, Ready for the night? Be ready for the night. I won't give up even a little bit at night. এশানের হাত ঠান্ডা হুমকিতে কিছুটা ঝোঁক গিলে নিল নিধি। এতক্ষণ পরে ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হাঁপিয়ে উঠেছে সে। পাশে পড়ে থাকা ওনার টিজের সাথে জড়িয়ে নেয়। ততক্ষণে রুমে নূরজাহান প্রবেশ করে, হাতে খাবারের ট্রে, সামনে টি টেবিলের উপর খাবার রেখে সোফায় বসে পড়ে। নিজ মনে খাবার সাজাতে থাকে। কিছুক্ষণ পর নিধির দিকে তাকিয়ে আদেশ সুরে বলে হচ্ছে, এখানে আসো। যে কঞ্চে রুকে আছে তেজ, তবে খুবই শান্ত স্বর। দ্বিধায় পড়ে যায় নিধি। দরজার সামনে দাঁড়ানো এশরানের দিকে তাকায়। কি করবে বুঝতে পারছে না, কিন্তু এশরান খানের ভাব খুবই গম্ভীর, যেন একটু আগের করা মাতলামির সাথে তার কোনো সম্পর্ক নেই। কে বলবে সেই নষ্ট জমিদার, যে নিজের ফুপুজানকে দেখে ভদ্র হয়ে গেছে। নিধির জিজ্ঞাসা সূচক দৃষ্টির প্রতিউত্তরে এশরান ছোট্ট করে বলে, উনি ফুপু যান, কাছে ডেকেছেন, যাও। বলে দরজার ঠেলে কামরা থেকে বেরিয়ে যায়। নাও হা করো। বলে নিধির মুখের সামনে এক লোকমা খাবার তুলে ধরে নূরজাহান। অবাক হয়ে যায় নিধি, কারণ এতক্ষণে তার জানা মতে ওনার বড় মেয়ের সাথে জমিদার সাহেবের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এশানের সাথে নিধির বিয়ে হওয়ায় সেটা আর পসিবল হয়নি। মেয়েটা বউ সেজেছিল জমিদারের জন্য। ওনার বড় মেয়ে আভা একটু আগেও নিচে হলরুমে কি পরিমাণ পাগলামি করেছে তা নিধি নিজ চোখে দেখেছে। এত কিছুর পরে উনি এতটা কুল কিভাবে আছেন, তাও আবার নিজ হাতে নিধিকে খাইয়ে দিতে চাচ্ছেন। বিষয়টা ভারী অদ্ভুত লাগে নিধির কাছে। কি হলো, এত চিন্তা করার কি আছে? হা করো, নাকি ভাবছো এতে বিষ আছে? নূরজাহানের কথায় নিধি নূরজাহান বসে, অবাক দৃষ্টিতে নূরজাহানের দিকে তাকিয়ে তার বলা কথাটা বুঝতে চেষ্টা করে। হা করো, এভাবে কতক্ষণ খাবার নিয়ে বসে থাকবো? যা শুনে তাড়াতাড়ি খাবারের লোকমাটা মুখে পুড়ে নিধি, কারণ সামনে বসে থাকা মানুষটি যে ঠান্ডা কথা বিপরীত মানুষকে আঘাত করা দক্ষ, তা সে একটু হলেও টের পেয়েছে। শোনো মেয়ে, তুমি একবার যেহেতু এই প্রাসাদের চৌকাঠ পেরিয়েছো, নিজের পরিবারের কথা ভুলে যাও। এখানে স্বামীর সংসার নিয়ে থাকো, কোনো কিছুর অভাব হবে না। ইশরানকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাই তো আভার সাথে বিয়ে দিতে চেয়েছি। জানি না কি দেখে বিয়ে করলো তোমাকে। হা, বিশ্বাসঘাতকের বংশের প্রতি কেন যে জমিদারদের এত মায়া হয় বুঝি না। তবে তোমার কপাল ভালো মানতেই হবে, কারণ তোমার নানার বংশের পরিচয় নিয়েও বউরানী হওয়ার সৌভাগ্য হয়েছে। যাগ্গে, বউ যখন তোমাকে বানিয়েছে তখন মন দিয়ে সংসার করো, পুত্র সন্তানের জন্ম দাও। তারপরে তুমি জাহান্নামে গেলেও কিছু যায় আসে না। তবে নিজের নানার বংশের মতো ছলচাতুরি করার চেষ্টা করলে তোমার শরীর আমি রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো, কথাটা যেন মনে থাকে। বলে প্লেটে হাত ধুয়ে চলে যায় নূরজাহান। একটানা কথাগুলো শোনায়। রাগে অপমানে মুখ লাল হয়ে আসে নিধির। মন চাচ্ছে মুখের খাবার ফেলে দিতে, কিন্তু মুখের ভাত ফেলতে শেখায়নি তার মা, তাই শত কষ্টে খাবারটা গিলে নিল। দরজার দিকে তাকিয়ে বলে হচ্ছে, বিষ। স্টাডি রুমে অস্থির হয়ে পায়চারি করছে এশরান। রাগ লাগছে, সবে মাত্র বুটাকে কাছে পেতে যাচ্ছিল সে, তার মধ্যে ফুপুজানে আসতে হয়। আর বউটাও হয়েছে ধানি লঙ্কা, কি জানি রাতে আবার ভালোভাবে দেবে নাকি জোর করে নিতে হবে। প্রথমবার বলে এতটা জোর করতে চাচ্ছে না সে, তা না হলে এতক্ষণ এলোমেলো করে ছাড়তো। কথাগুলো বিড়বিড় করে বলে যাচ্ছে তার পাচারি করছে এশরান। এদিকে রুমের দরজার সাথে হেলান দিয়ে রুহুল বুক খিচিয়ে এশরানের মুভমেন্ট দেখতে থাকে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে কিছু একটা ভেবে হালকা খোঁচা মেরে উঠছে। ভাবিজান কি করতে দেয়নি রে? বলে হাসতে শুরু করে। পা থেমে যায় এশরানের। লাল চোখে দরজার দিকে থাকা রুহুলের দিকে তাকায়। কিছু বলতে যাবে তার আগেই রুহুল ভয় থতমত খেয়ে বলে উঠছে, দেখ, তোর বউ তোকে না দিলে এটা আমার কি দোষ? এদিকে এভাবে কেন তাকিয়েছিস? দাঁত কিরমিরে এশরান প্রশ্ন করে, আজকে গরুর হাট বসেছে না? হ্যাঁ, তো কি? তো কি মানে? তোকে বসে বসে খাওয়ানোর জন্য এনেছে? সারা হাটে আজকে কতগুলো গরু আর ছাগল আনা হয়েছে, তার হিসেব আমি চাই। হ্যাঁ, আমি ছেলেদের পাঠাচ্ছি। ছেলেদের দিয়ে হবে না, তুই নিজে যাবি। আর হ্যাঁ, একে একে সব কাজ করবি, কাউকে নেওয়া যাবে না। আমি? আমি কেন?
অবাক হয়ে প্রশ্ন করে রুহুল। এই দেখ, তোর বউয়ের সাথে কি হয়েছে না হয়েছে তার জন্য তুই এভাবে আমার উপর প্রতিশোধ নিতে পারিস না। সারাদিন বসে বসে খাস, এবার একটু খেটে খা। গো নাও। ইফ ইউ আর ইভেন আ সেকেন্ড লেট, আই সোয়ার ইউ উইল হ্যাভ সরো অন ইউর ফরহেড। ওকে ফাইন, আই এম গোয়িং। অভিশাপ দিলাম, আগামী 7 দিন তুই কিছুই করতে পারবি না তোর বউয়ের সাথে। মনে রাখিস।